মা, এই ধানের গোলা যেমন আমাদের সংসারের সম্পদ, তুমিও তেমন আমার জীবনের একমাত্র সম্পদ গো। ধান কাটার পর গোলায় জমা হয়েছে। সন্ধ্যায় গিয়েছিলাম ধান দেখতে। ছেলেও এলো গোলাঘর। ধান ভর্তি, সুগন্ধ চারদিকে। সে ধানের ওপর হাত বুলিয়ে বলল, মা, এত ধান? আমি গর্বে বললাম, এই বছর ভালো ফলন হয়েছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার মতো ভালো মানুষের ঘরে ভালো ফলন হবেই। আমি খুশি হলাম। ধানের গোলায় একটা মাদুর পেতে বসলাম। সে আমার পাশে বসল, বলল, মা, এই ধান আমাদের সারা বছরের খাবার জোগাবে। আমি বললাম, হ্যাঁ। সে হঠাৎ আমার হাত ধরে বলল, কিন্তু আমার আসল ক্ষুধা অন্যটার জন্য। আমি অবাক হলাম। সে বলল, তোমার জন্য আমার ক্ষুধা। গোলাঘরে নিস্তব্ধতা। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। ধানের সুগন্ধে ঘর মৌসুল। সে বলল, এই ধানের গোলার মতোই আমার হৃদয় তোমার ভালোবাসায় ভরতারা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন দত্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, আরিয়ান আর সৃজা। আরিয়ান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সৃজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যে গল্পটা তোমাদের বলতে যাচ্ছি সেটা আমার নিজের জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। সবকিছু শুরু হয়েছিল গত বছরের শীতকালে, যখন আমাদের গ্রামের বাড়িতে একটা পুরনো সিন্দুক পাওয়া গিয়েছিল। সেই দিন সকালে আমাদের পুরনো বাড়ির উঠানে একটা গভীর গর্ত খনন করা হচ্ছিল। আরিয়ান কলেজ থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। সে বলল, মা, এই গর্তের ভেতরে মনে হয় কিছু একটা আছে গো। আমি তার কথায় কান দিইনি। কিন্তু সন্ধ্যার দিকে যখন খনন কাজ চলছিল, হঠাৎ কোদালের আওয়াজ বন্ধ হয়ে গেল। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। খনন করা লোকটি উত্তেজিত গলায় বলল, ম্যাডাম, এখানে একটা বিশাল সিন্দুক আছে, দেখতে অনেক পুরনো। আরিয়ান দৌড়ে এসে বলল, মা, চলো দেখি কি আছে ভেতরে গো। সিন্দুকটা মাটি থেকে তুলতে ৫ জন লোকের লাগল। সেইটা ছিল কাঠের তৈরি, উপরে সোনালি রঙের কারুকার্য, চারদিকে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। রাতে আমাদের ঘরে সিন্দুকটা রাখা হলো। আরিয়ান সারাক্ষণ সেইটার চারপাশে ঘুরঘুর করছিল। মা, সে বলল, এই সিন্দুক খুলে দেখি না কি আছে। না, আমি বললাম, রাতে নয়, সকালে দেখা যাবে। কিন্তু মধ্যরাতের দিকে হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন কেউ সিন্দুক খোলার চেষ্টা করছে। আমি উঠে দেখলাম আরিয়ান সিন্দুকের সামনে বসে আছে। আরিয়ান, কি করছো? মা, এই সিন্দুক নিজেই নিজেই শব্দ করছে, মনে হচ্ছে ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। আমিও কান পেতে শুনলাম। সত্যি ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল, যেন কেউ ভেতর থেকে ডাকছে। পরের দিন সকালে আমরা গ্রামের বৃদ্ধ পণ্ডিত কাকুকে ডাকলাম। তিনি সিন্দুক দেখে বললেন, এইটা খুবই পুরনো, অন্তত ২০০ বছরের পুরনো। এই চিহ্নগুলো সংস্কৃত ভাষায় লেখা। কি লেখা আছে? আরিয়ান আগ্রহ ভরে জিজ্ঞেস করল। পণ্ডিত কাকু চশমা পরে ভালো করে দেখে বললেন, এখানে লেখা আছে যে এই সিন্দুক খুলবে সে পাবে অসীম শক্তি, কিন্তু তার বিনিময়ে তাকে দিতে হবে তার প্রিয়তম জিনিস। আমার মনে ভয় ধরে গেল। মানে? মানে হলো, এখন থেকে এই সিন্দুক আর কারো ক্ষতি করবে না। তুমি তোমার মাতৃত্ব ত্যাগ করে আবার ফিরে পেয়েছ। এটাই এই অভিশাপের সমাধান ছিল ওগো। আমি বুঝতে পারলাম যে আসলে এই পুরো ঘটনাটা একটা পরীক্ষা ছিল। পরীক্ষা ছিল আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি আমার সন্তানের জন্য। পরের দিন আমি আরিয়ান আর সৃজাকে পুরো ঘটনা খুলে বললাম। তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি। মা,
তুমি বলছ যে তুমি আমাদের মা মনে করতে পারছিলে না? আরিয়ান জিজ্ঞেস করল। হ্যাঁ, কয়েক মাস আমার মনে হচ্ছিল তোমরা অপরিচিত, কিন্তু তুমি তো আমাদের সাথে স্বাভাবিকভাবেই আচরণ করেছ গো। সেইটা ছিল আমার দায়িত্ববোধ থেকে, কিন্তু ভালোবাসা ছিল না আগে। সৃজা কাঁদতে শুরু করল। মা, তুমি আমাদের ভালোবাসো? আমি তাকে কোলে নিয়ে বললাম, এখন ভালোবাসি, আগের চেয়েও বেশি ভালোবাসি। এই ঘটনার পর আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হল। আমরা বুঝতে পারলাম যে সত্যিকারের সুখ কোনো জাদুর জিনিসে নেই, সেইটা আছে পরস্পরের প্রতি ভালোবাসা আর যত্নে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়েক মাস পর হঠাৎ একদিন আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক এলো। আমার নাম অভিজিৎ সেন। সে পরিচয় দিল, আমি একজন ইতিহাসবিদ। আমি শুনেছি যে আপনাদের এখানে একটা প্রাচীন সিন্দুক পাওয়া গিয়েছিল। গো, আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? আমি গত 5 বছর ধরে এই সিন্দুকের খোঁজ করছি, এইটা আমার গবেষণার বিষয়। গো, অভিজিৎবাবু আমাদের বললেন যে এই রকম সিন্দুক ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। সব জায়গাতেই একই ধরনের ঘটনা ঘটেছে। লোকরা প্রথমে সিন্দুকের শক্তি ব্যবহার করে খুশি হয়েছে, কিন্তু পরে বুঝেছে যে এর একটা বিশাল মূল্য আছে। কি ধরনের মূল্য? আরিয়ান জিজ্ঞেস করল। যে যা সবচেয়ে ভালোবাসে সেইটা হারানোর মূল্য। অভিজিৎবাবু আরও বললেন, কিন্তু আপনারা ভাগ্যবান, আপনারা এই অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছেন। কি কেন? কারণ প্রিয়াঙ্কা ম্যাডাম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের ভালোবাসা কোনো জাদুর জিনিসে নেই। অভিজিৎবাবু চলে যাওয়ার পর আমরা ভাবলাম যে এই ঘটনা আর কারো সাথে শেয়ার করব না। কিন্তু কয়েক মাস পর গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পাশের গ্রামের রমেশ কাকার বাড়িতেও একটা অনুরূপ সিন্দুক পাওয়া গেল। রমেশ কাকা আমাদের কাছে এসে পরামর্শ চাইলেন। প্রিয়াঙ্কা, তুমি এ ব্যাপারে কিছু জানো কি না? আমি তাকে আমাদের পুরো অভিজ্ঞতা বললাম। রমেশ কাকা শুনে বললেন, তাহলে আমি সিন্দুক খুলব না আগে। সেইটাই ভালো, আমি বললাম। কিন্তু রমেশ কাকার ছেলে সুমিত সেই কথায় কান দিল না। সে লুকিয়ে সিন্দুক খুলে ফেলল। প্রথম কয়েকদিন রমেশ কাকাদের বাড়িতে অনেক ভালো জিনিস ঘটতে লাগল। তাদের ব্যবসায় প্রচুর লাভ হল, বাড়িতে সব রকমের সুবিধা এসে গেল। কিন্তু 1 মাস পর রমেশ কাকার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে পারলেন না। রমেশ কাকা আমাদের কাছে এসে কাঁদতে লাগলেন। প্রিয়াঙ্কা, তুমি ঠিকই বলেছিলে, এখন আমার কি করা উচিত? আমি বললাম, আপনার ছেলেকে বলুন সিন্দুক আবার বন্ধ করে মাটিতে পুঁতে ফেলতে। গো, কিন্তু সে তো শুনবে না আগে। তাহলে আপনাকে জোর করতে হবে গো। রমেশ কাকা বাড়ি গিয়ে সুমিতকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সুমিতও কিছুতেই রাজি হল না। বাবা, এই সিন্দুক আমাদের ভাগ্য বদলে দিয়েছে, আমি এটা ছাড়ব না আগে। কিন্তু যখন তার মায়ের অবস্থা আরও খারাপ হতে লাগল, তখন সে বুঝতে পারল যে আমাদের কথা সত্যি। একদিন রাতে সুমিত আমাদের বাড়িতে এসে কাঁদতে লাগল। প্রিয়াঙ্কা, আন্টি, আমি ভুল করেছি, এখন কি করব? আমি তাকে বললাম, তুমি যা সবচেয়ে ভালোবাসো সেইটা ত্যাগ করার জন্য প্রস্তুত হও। আমি কি সবচেয়ে ভালোবাসি সেটা তোমাকেই বুঝতে হবে। ওরের দিন সুমিত সিন্দুকের সামনে বসে গভীর ধ্যানে মগ্ন হল। হঠাৎ সে বুঝতে পারল যে সে সবচেয়ে ভালোবাসে তার অহংকার। সে সিন্দুকের কাছে প্রার্থনা করল, আমি আমার অহংকার ত্যাগ করছি, আমার মায়ের জীবন ফেরত দাও। সাথে সাথে তার মায়ের অবস্থা ভালো হয়ে গেল। কিন্তু সুমিত আগের মতো অহংকারী থাকল না। সে অনেক নম্র আর বিমূলী হয়ে গেল। এই ঘটনার পর গ্রামের সবাই বুঝতে পারল যে এই ধরনের জাদুকরী জিনিস আসলে কোনো সুখ এনে দেয় না। সুখ আছে নিজেদের পরিশ্রমে আর একে অপরের ভালোবাসায়। কয়েক বছর পর আরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরল। সে বলল, মা, আমি এই রহস্যময় সিন্দুকগুলো নিয়ে গবেষণা করতে চাই। কেন? যাতে আর কেউ আমাদের মতো বিপদে না পড়ে। ও, আরিয়ান এবং সৃজা মিলে একটা সামাজিক সংগঠন তৈরি করল।
তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষদের সচেতন করতে লাগল, যাতে কেউ এই ধরনের রহস্যময় জিনিস খুঁজতে না যায়। তাদের এই কাজের ফলে অনেক লোক বেঁচে গেল, কারণ এই ধরনের সিন্দুক দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছিল। একদিন আরিয়ান আমাকে বলল, মা, তুমি জানো আমাদের এই অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? সত্যিকারের সুখ আর সমৃদ্ধি কোনো জাদুর জিনিসে নেই। সেটা আছে আমাদের ভালোবাসা, পরিশ্রম আর একে অপরের প্রতি যত্নে। কি? আমি তার কথা শুনে খুব গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত কম বয়সেই জীবনের এত বড় সত্য বুঝতে পেরেছে। আজ যখন আমি এই গল্প বলছি, তখন অনেক বছর কেটে গিয়েছে। আরিয়ান এখন একজন প্রতিষ্ঠিত গবেষক, সৃজা ডাক্তার হয়েছে। তারা দুজনেই তাদের নিজেদের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারে এখন যে ভালোবাসা আর বোঝাপড়া আছে, সেইটা কোনো জাদুর সিন্দুক দিয়ে পাওয়া যায় না। সেটা আমরা নিজেরাই তৈরি করেছি। যখনই কোনো সমস্যা আসে, আমরা একসাথে বসে সেইটার সমাধান খুঁজি। কেউ কোনো শর্টকাট খুঁজতে যায় না। গত মাসে আরিয়ান বিয়ে করেছে। তার স্ত্রী প্রিয়া খুবই ভালো মেয়ে। সে আমাদের পরিবারের সাথে খুব সহজেই মিশে গিয়েছে। প্রিয়া একদিন আমাকে জিজ্ঞেস করল, মা, আরিয়ান আমাকে একটা অদ্ভুত গল্প বলেছে, সেটা কি সত্যি? আমি হেসে বললাম, হ্যাঁ, একদম সত্যি গো। কিন্তু এখন সেই সিন্দুক কোথায়? মাটির নিচে, আর সেইখানেই থাকবে গিয়ে। প্রিয়া বলল, আমার খুব কৌতূহল হচ্ছে। আমি তাকে বোঝালাম যে কিছু জিনিস জানা না থাকাই ভালো। কিন্তু একদিন হঠাৎ দেখি প্রিয়া বাগানে সিন্দুক খোঁজার চেষ্টা করছে। আমি তাকে ধরে ফেললাম। প্রিয়া, তুমি কি করছো? সে লজ্জা পেয়ে বলল, মা, আমি শুধু দেখতে চেয়েছিলাম গো। আমি তাকে বসিয়ে পুরো ঘটনা আরেকবার বিস্তারিত বললাম। তারপর বললাম, দেখো প্রিয়া, জীবনে অনেক সময় আমাদের মনে হয় যে কোনো জাদুর জিনিস দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি সমস্যার সমাধান আমাদের ভেতরেই আছে গিয়ে। প্রিয়া আমার কথা বুঝতে পারল। আজ যখন আমি আমার জীবনের দিকে তাকাই, তখন মনে হয় সেই সিন্দুকের ঘটনা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। কারণ সেইটার মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে সত্যিকারের ভালোবাসা আর সুখ কি। এখন আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসে, তারা বলে, আপনাদের বাড়িতে একটা অন্যরকম শান্তি আছে। কি? আমি জানি সেই শান্তি কোনো জাদুর জিনিস থেকে আসেনি। সেটা এসেছে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আর যত্নে। বোঝাপড়া থেকে যখন আরিয়ান আর প্রিয়ার প্রথম সন্তান হল, তখন আমি দাদিমা হলাম। ছোট্ট নাতি আর্জনের মুখ দেখে আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন আমি মাতৃত্বের অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। আর যখন আমার কোলে আসে, তখন আমি অনুভব করি যে এই ভালোবাসা, এই আনন্দ কোনো সিন্দুকের শক্তি দিয়ে পাওয়া যায় না। এইটা মহান সৃষ্টিকর্তার দেওয়া উপহার। সৃজাও এখন মেডিকেল কলেজে পড়ছে। সে বলেছে ডাক্তার হয়ে গ্রামের দরিদ্র মানুষদের সেবা করবে। তার এই মনোভাব দেখে আমি বুঝতে পারি যে আমার সন্তানরা সত্যিকারের মানুষ হয়ে উঠেছে। কখনো কখনো আমি ভাবি, যদি সেই দিন আমি সিন্দুক ব্যবহার করতে না দিতাম, তাহলে কি হতো? হয়তো আমরা এত বড় শিক্ষা পেতাম না। জীবনে অনেক সময় কষ্ট আর বিপদ আমাদের শিক্ষা দেয়। সেই সিন্দুকের ঘটনাও আমাদের জীবনের একটা বড় শিক্ষা। আজ যখন আমি আমার চারপাশে তাকাই, দেখি আরিয়ান তার গবেষণায় ব্যস্ত, প্রিয়া ছোট্ট আরজানকে নিয়ে খুশি, সৃজা পড়াশোনা নিয়ে মগ্ন। তখন আমার মনে হয় আমাদের সত্যিই আর কিছুর দরকার নেই। সেই রাতে যখন আমি বিছানায় শুতে যাই, তখন মনে মনে রানী সুমিত্রাকে ধন্যবাদ দিই। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন।
আর সেই রাজা বীরেন্দ্রের জন্য মনে দুঃখ হয়। তিনি হয়তো বুঝতে পারেননি যে সত্যিকারের সম্পদ কি। আমার গল্প এখানেই শেষ, কিন্তু জীবনের গল্প কখনো শেষ হয় না। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন শিক্ষা। যারা এই গল্প শুনছ তাদের বলবো, কখনো জীবনের শর্টকাট খুঁজতে যেও না। পরিশ্রম করো, ভালোবাসো, একে অপরের যত্ন নাও। এটাই সত্যিকারের সুখের রাস্তা। আর হ্যাঁ, যদি কখনো কোনো রহস্যময় সিন্দুক পাও, তাহলে সেইটা মাটিতে পুঁতে রাখবে, কারণ জীবনের আসল সম্পদ আমাদের হৃদয়েই আছে। সিন্দুক খুলতে গেলে বিপদ হতে পারে গো। কিন্তু আরিয়ান বলল, মা, কুসংস্কার, চলো খুলে দেখি গো। সেই দিন বিকেলে আমরা সিন্দুক খোলার সিদ্ধান্ত নিলাম। প্রথমে চাবির খোঁজ করলাম, কিন্তু পেলাম না। তারপর আরিয়ান জোর করে খোলার চেষ্টা করল। হঠাৎ একটা ক্লিক শব্দ হলো, আর সিন্দুক খুলে গেল। ভেতরে আমরা যা দেখলাম সেইটা আমাদের চোখে বিশ্বাস হচ্ছিল না। একটা সোনালি আলো বের হচ্ছিল, তার মধ্যে একটা পুরনো বই, কিছু মূল্যবান পাথর আর একটা অদ্ভুত দর্পণ। আরিয়ান বইটা তুলে নিল। সেইটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকল। মা, এই বই পড়তে পারছি। এইখানে লেখা আছে একটা গল্প। কিসের গল্প? একজন রাজার গল্প। রাজার নাম ছিল বীরেন্দ্র। তিনি এই সিন্দুকের আসল মালিক ছিলেন। আরিয়ান পড়তে লাগল। বইয়ে লেখা ছিল যে রাজা বীরেন্দ্র ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তার রাজ্যে একদিন ভীষণ দুর্ভিক্ষ নামল। প্রজারা মরে যেতে লাগল। রাজা প্রজাদের বাঁচানোর জন্য এক সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন। সন্ন্যাসী তাকে এই জাদুর সিন্দুক দিয়েছিলেন। বলেছিলেন, এই সিন্দুকের শক্তি দিয়ে তুমি তোমার রাজ্যকে সমৃদ্ধ করতে পারবে, কিন্তু মনে রেখো, এর বিনিময়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিস হারাতে হবে গো। রাজা রাজি হয়েছিলেন। সিন্দুক ব্যবহার করে তিনি রাজ্যে অভূতপূর্ব সমৃদ্ধি এনেছিলেন, কিন্তু বিনিময়ে তিনি হারিয়েছিলেন তার প্রিয় স্ত্রী রানী সুমিত্রাকে। তারপর কি হলো? আমি জিজ্ঞেস করলাম। আরিয়ান পাতা উল্টে বলল, রাজা এত দুঃখ পেয়েছিলেন যে তিনি সিন্দুকটা মাটিতে পুঁতে ফেলেছিলেন, আর লিখে রেখেছিলেন যে যদি কেউ এই সিন্দুক পায়, তাহলে সে ব্যবহার করার আগে ভালো করে চিন্তা করে নেবে গো। রাতে আমি ভাবতে লাগলাম এই পুরো ব্যাপারটা নিয়ে। আরিয়ানও অনেক উত্তেজিত ছিল। পরের দিন সকালে আরিয়ান আমাকে বলল, মা, আমি সিন্দুকের শক্তি পরীক্ষা করে দেখতে চাই। না আরিয়ান, বইয়ে যা লেখা আছে সেইটা ভাবো গো মা। এইগুলো সব কুসংস্কার। আধুনিক যুগে এসব কিছুর অস্তিত্ব নেই গি। কিন্তু সেই দিন রাতে যা ঘটল, সেইটা আমাদের সবার জীবন বদলে দিল। মধ্যরাতে হঠাৎ বাড়িতে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। আমি ঘুম থেকে উঠে দেখলাম সিন্দুক থেকে সোনালি আলো বেরোচ্ছে। আরিয়ানের ঘরে গিয়ে দেখি সে গভীর ঘুমে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি। পরের দিন সকালে আরিয়ানের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, আর যে কোনো কাজ সে খুব সহজেই করে ফেলছিল। মা, আজ আমি একটা পরীক্ষা করব, সে বলল। কী রকম পরীক্ষা? আমি দেখব আসলেই এই সিন্দুকের কোনো শক্তি আছে কিনা গি। সেই দিন বিকেলে আরিয়ান আমাকে বাগানে নিয়ে গেল। বাগানের একটা অংশে গত বছরের দুর্ভিক্ষের কারণে কোনো গাছ জন্মায়নি। আরিয়ান সিন্দুক থেকে বের করা দর্পণটা নিয়ে এসেছিল। সেইটা মাটিতে রেখে কিছু একটা মন্ত্র পড়ল। হঠাৎ দেখি মাটি থেকে ছোট ছোট চারা বের হতে শুরু করেছে। আমার চোখে বিশ্বাস হচ্ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি অবাক হয়ে বললাম। আরিয়ান হাসি মুখে বলল, মা,
এই সিন্দুকের আসলেই শক্তি আছে। আমরা এটা ব্যবহার করে আমাদের জীবনকে আরও ভালো করতে পারি কি? কিন্তু আমার মনে ভয় হচ্ছিল। রাজা বীরেন্দ্রের গল্প মনে আছে আমার। সেই দিন রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। দেখলাম একজন রানী আমার কাছে এসেছেন। তিনি বললেন, তোমার ছেলে আমার স্বামীর মতো একই ভুল করছে, তাকে সাবধান করো। স্বপ্ন থেকে উঠে আমি আরিয়ানের ঘরে গেলাম। দেখি সে সিন্দুক নিয়ে কিছু একটা করছে। আরিয়ান, কি করছ? মা, আমি জানতে চাচ্ছি এই সিন্দুকের পূর্ণ শক্তি কী গো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনো কথা শুনছিল না। পরের কয়েকদিন আরিয়ান সিন্দুকের সাহায্যে নানা অলৌকিক কাজ করতে লাগল। আমাদের ক্ষেতে অভূতপূর্ব ফসল হল। বাগানে সব ফুল ফুটে উঠল। এমনকি আমাদের বাড়ির পুকুরে মাছের সংখ্যাও বেড়ে গেল। গ্রামের লোকরা আশ্চর্য হয়ে যেতে লাগল। সবাই আমাদের বাড়িতে আসতে লাগল। প্রিয়াঙ্কা, তোমাদের এত সৌভাগ্য কেন? পাশের বাড়ির রীতা আন্টি জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না, কিন্তু আরিয়ান গর্বের সাথে বলল, আন্টি, আমাদের ভাগ্য ভালো। কিন্তু আমি জানতাম এটা ভাগ্যের ব্যাপার নয়, এইটা সিন্দুকের শক্তি। একদিন সকালে আমি দেখলাম সৃজার তবিয়ত খারাপ। সে বলল, মা, আমার মাথা খুব ব্যথা করছে কি? ডাক্তার ডেকে দেখালাম। ডাক্তার বললেন, কোনো চিন্তার বিষয় নেই, জ্বর হয়েছে কি। কিন্তু দিন যেতে লাগল। সৃজার অবস্থা আরও খারাপ হতে লাগল। সে খেতে পারছিল না, রাতে ঘুমাতে পারছিল না। আরিয়ান বলল, মা, চিন্তা করো না, আমি সিন্দুক দিয়ে সৃজাকে ভালো করে দেব গো। না আরিয়ান, এইভাবে নয় গো। কিন্তু সেই রাতে আরিয়ান লুকিয়ে সৃজার জন্য সিন্দুক ব্যবহার করল। সকালে দেখলাম সৃজা একদম সুস্থ। কিন্তু সেই দিনই বিকেলে আরিয়ান অসুস্থ হয়ে পড়ল। তার প্রচণ্ড জ্বর হল। আমি বুঝতে পারলাম সিন্দুকের শক্তি বিনিময়ে কাজ করে। একজনের ভালো হলে অন্য কারো খারাপ হয়। রাতে আমি সিন্দুকের কাছে গিয়ে বসলাম। হঠাৎ মনে হল যেন রানী সুমিত্রা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তিনি বললেন, হ্যাঁ। আমি উত্তর দিলাম, আমার স্বামী যেই ভুল করেছিল, তোমার ছেলেও সেই একই ভুল করছে। এই সিন্দুক যত ভালো কাজ করবে ততই তোমাদের ক্ষতি হবে গো। তাহলে কি করব? সিন্দুক আবার মাটিতে পুঁতে ফেলো, না হলে তোমার সবচেয়ে প্রিয় জিনিস হারাবে কুল। পরের দিন আমি আরিয়ানকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বলল, মা, তুমি ভুল ভাবছ, আমাদের এখন কত ভালো দিন যাচ্ছে গিয়ে। কিন্তু আমি জানতাম এটা দীর্ঘস্থায়ী নয়। সেই দিন রাতে ভীষণ ঝড় উঠল। আমাদের ঘরের ছাদ প্রায় উড়ে যাওয়ার উপক্রম হল। হঠাৎ দেখি সিন্দুক থেকে ভীষণ আলো বেরোচ্ছে। আরিয়ান ঘুম থেকে উঠে সিন্দুকের কাছে গেল। সে বলল, মা, সিন্দুক আমাকে ডাকছে। আমি তাকে বাধা দিতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার কথা শুনছিল না। হঠাৎ সিন্দুক থেকে একটা অদ্ভুত শক্তি বের হয়ে আরিয়ানকে ঘিরে ফেলল। মা, আমি এখন এই সিন্দুকের অংশ হয়ে যাচ্ছি, আরিয়ান বলল। আমি চিৎকার করে উঠলাম, না আরিয়ান, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আরিয়ান ধীরে ধীরে সিন্দুকের ভেতরে মিলিয়ে যেতে লাগল। আমি দৌড়ে গিয়ে সিন্দুক বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু সেটা বন্ধ হচ্ছিল না। হঠাৎ রানী সুমিত্রার কণ্ঠস্বর শুনতে পেলাম,
প্রিয়াঙ্কা, তুমি এখনো পারো। তোমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করো। আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তোমার মাতৃত্ব। তুমি যদি মা হওয়ার অনুভূতি ত্যাগ করো, তাহলে আরিয়ান মুক্ত হবে গিয়ে। আমি কিছুক্ষণ ভাবলাম, মা হওয়ার অনুভূতি ত্যাগ করা মানে আমি আর কখনো আরিয়ান আর সৃজাকে নিজের সন্তান মনে করতে পারব না। কিন্তু আরিয়ানকে বাঁচানোর জন্য আমি সেই ত্যাগ স্বীকার করলাম। আমি রাজি। আমি বললাম। সাথে সাথে সিন্দুক থেকে আরিয়ান বেরিয়ে এলো। কিন্তু আমার মনে হলো যেন আমি তাকে চিনি না। তার প্রতি আমার মাতৃত্বের অনুভূতি হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমি সিন্দুকটা আবার মাটিতে পুঁতে ফেললাম। আরিয়ান আর সৃজা অবাক হয়ে জিজ্ঞেস করল, মা কেন? কিন্তু আমি তাদের মা বলে মনে করতে পারছিলাম না। তারা আমার কাছে অপরিচিত মনে হচ্ছিল। কয়েক মাস পর হঠাৎ একদিন আমার মনে হলো যেন আমার ভেতরে কিছু একটা জেগে উঠছে। ধীরে ধীরে আমার মাতৃত্বের অনুভূতি ফিরে আসতে লাগল। রানী সুমিত্রা আবার আমার স্বপ্নে এলেন। তিনি বললেন, প্রিয়াঙ্কা, তুমি সঠিক কাজ করেছ। তোমার ত্যাগের কারণে এই অভিশাপ ভেঙে গিয়েছে গিয়ে। মানে হলো এই নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল। নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যি গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধান ক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে। নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল আর চোখে একটা স্বপ্ন। বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মুক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট্ট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে। নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামে স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহরের মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোগার। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি, তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলের লাইব্রেরিতে আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত, সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই।
এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গো। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। কি, তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যি অসাধারণ। আলম বলল। তানিয়া লজ্জাতে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কী অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়। বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ভেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে। তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়। গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বটমেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজান, তানিয়া আপু তোমার বউ হবে। আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু দাম শুনে হতাশ হল। 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল, তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো গো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সব কিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়। শঙ্কর। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মুক্তা সাহেব বললেন।
আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা, আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে, তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না, চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মুক্তা সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মুক্তা সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। ও, তুমি ফিরে আসবে, আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। ও, তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন গো। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, বেদশব্দ সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত, কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলের শিক্ষিকা হিসেবে দিল তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই কাকু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে, তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেখে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল, সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব,
মুক্তা সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11 অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো রূপা। ছোট্ট ফুটফুটে, ঠিক চেমতানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সব কিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা, একদিন তোমাকে পুরো গল্প শোনাব। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়াল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। 12 অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনয়ী আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। তানিয়া বলল, শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা, আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে। নদীর ওপারে লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? 13 অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি। আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনায় শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। ও গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। 14 অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো।
আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব। আলম বলল, আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে। আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল, আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরো সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ। একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি। আলম বলল, এটা সবার প্রচেষ্টার ফল। 15 অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের, খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়, কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়। এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা, ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। 16 অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বইয়ের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উৎপেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃতি চিত্র তুলে ধরে। প্রধানমন্ত্রী বললেন, আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ের রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গিয়ে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। 7 অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলেমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়া একটা সম্মান পেল। সরকার তাকে কোসেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গিয়ে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনায় শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন।
রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। ঊনবিংশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল, ফলাফল বের হল জিপিএ 5। পুরো গ্রাম খুশি, আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব, কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে, আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। বিংশ অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাশ করেও ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়, আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। আগে রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য, আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে, গো। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের কোল বউ। 1 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে 8খানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। গিয়ে রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখো লায়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো, আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ, এর জন্যেই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম, আলম, তানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু, তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি। না তো তু, আমাকে একটা গল্প বলো না। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 7 পেরিয়ে গেছে।
চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার তার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কত বই লিখেছ? প্রায় 20টা। আলম বলল, আমিও বড় হয়ে লেখক হব। আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। কি? আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। গিয়ে আমি সব করব। আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। গিয়ে 24 অধ্যায়। গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো তারা। একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল উরূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডাক্তার রূপা আর ডাক্তার ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ। রূপা বলল। 25 অধ্যায়। প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল, সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে। এখন সে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই, তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি? 26 অধ্যায়। পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল, ও আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশের সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল, পুরস্কার পেল। আলম নাথির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেলল। আমাদের শিক্ষা বৃথা যায়, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। কি? 27 অধ্যায়। জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে।
কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টের সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও, আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গিয়ে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো। তানিয়া হেসে বলল, আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা একটি জীবন কথা। কি নাম দিল বইটাই? ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সব কিছু বই। প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সাড়া পড়ে মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না, তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল। সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখালো। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। কি বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দীর্ঘশ্বাসে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকালো। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। কি? নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো। আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম,
তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো, পর্দাসী। স্বপ্ন পূরণের জন্য নীরসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।